নমস্কার, কলকাতা ভিডিওজের পক্ষ থেকে আমি কুনাল। আর আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমাদের বাঙালির কাছে একটা কি বলবো, অত্যন্ত শুভ একটা দিন। কেন বাঙালি এখনো রবীন্দ্রনাথকে বেঁচে খাচ্ছে এবং অনেকের পেট চলছে। তো আমরাও পেটের তাগিদেই নেমে পড়েছি রবি গানের আসরে কিছু বন্ধুবান্ধবের সাথে। কিচ্ছু না, শুধু একটু যেরমভাবে আমরা রবীন্দ্রনাথের গান বাজনা করি সেটাই করব, এবং তারপরে তো অনেকে অনেক কিছু বলবে। যাই হোক, আলাপ করি দিয়ে আমাদের বন্ধুদের সাথে। আমার সাথে আজকে আছে তিমির, আমার অত্যন্ত কাছের বন্ধু এবং আমার ব্যান্ডমেট। হ্যাঁ, আছে অনুশ্রী, কৌশিক দা, আমার এক্স ব্যান্ডমেট, হ্যাঁ, অ্যানি এবং সৌম্য। তো আমরা সবাই দুষ্টু ছেলের দল। তার কারণ হচ্ছে আমরা সবাই বাংলা ব্যান্ড করি, কেউ ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করি। তো বিভিন্ন রকমভাবে আমরা দুষ্টু মিউজিকগুলো করি, যেখানে সমালোচনা তীরগুলো আমাদের দিকে আসে। তো আমি একটাই কথা বলতে চাই, সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে অ্যাটলিস্ট সবাই যদি বলি যে তোদের জীবনে রবীন্দ্রনাথটা কিরম ভাবে এসছে। আমি শুরু করবো? হ্যাঁ প্লিজ, একদম। না, ছোটবেলায় যেরকম হয় বাংলা যে কোনো বাঙালি ফ্যামিলিতে রবীন্দ্রসঙ্গীত একটা কমন ফ্যাক্টর। তো ছোটবেলা থেকেই গানটা শুনতে শুনতে মনে হতো এটা ঠাকুরেরই গান। গানগুলো বডিতে বসে গিয়েছিল এবং গানের যে লিরিক্সগুলো ছিল সেগুলো অলমোস্ট মুখস্থ সবার, মনে মনে মুখস্থ। বাট যখন জীবনে প্রথম ব্যথা পেলাম, দুঃখ পেলাম, তখন কথাগুলো যেন সামনে থেকে ওই লেখাগুলো যেন পুরো বুকের ভেতর থেকে বেরিয়ে এসে সামনে এসে মানেটা নিয়ে তখন ভাবা হলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। যেন ওনার সঙ্গে আমার একটা পার্সোনাল রিলেশন আছে, আমি মনে করি। এটা আমার একদম সবার সাথে একটা পার্সোনাল রিলেশন আছে। উনি কোনো না কোনো ভাবে রবে নীরবে হৃদয়ে মম আর কি। ছোটবেলায় যেমন হয় না, প্রত্যেক বাড়িতে আমরা বাঙালি ঘরে যেটা বলছি, সব বাড়িতে জানি যে না রবীন্দ্রসঙ্গীত শিখতে হয় আলাদাভাবে। আমি যেমন ছোটবেলায় যে না আমার পাশের বাড়ির 4 জন আচ্ছা রবীন্দ্রসঙ্গীতে শিখছে, ক্লাস করছে, আমাকেও করতে হবে। ইটস লাইক কাইন্ড অফ কি বলবো, একটা প্রেয়ার হয় না যে না রবীন্দ্রসঙ্গীত সকালে উঠে গাইতে হবে। সেইভাবেই শুরু জীবনে। কিন্তু যত দিন গেছে তত না মিনিংটা চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে তো পার্সোনালি যত বড় হয়েছি বুঝতে শিখেছি যে না, যে হয়তো সেই শেখাটা, সেই চর্চাটা, সেটা একটু ডিফারেন্স ছিল বাবা মা যেভাবে বলেছিলেন, কিন্তু আমি এখন সেটাকে হয়তো অন্যভাবে নিচ্ছি। একটু আমার মতো করে আমি গানটাকে নিচ্ছি, আমার মতো করে চিনছি আমি রবীন্দ্রনাথকে। আমার কাছে ব্যাপারটা এটা বয়সের সাথে সাথে আরো অন্য রকমের ইন্টারপ্রিটেশন হয়। শুরু করেছিলাম স্যার হিসেবে, তারপর যত বড় হচ্ছি তত রকস্টার বন্ধু বান্ধব, ব্যান্ডমেট, ওরকমই ভাবনা চলে আসছে এখন। কৌশিক দা? আমার রবীন্দ্রনাথকে নিয়ে ভাবনা চিন্তা খুব বেশি কোনোদিনই শুরু হয়নি, চলেও না। খুব সত্যি কথা বলছি, কারণ ছোটবেলায় প্রথম প্রেয়ারে যখন দাঁড়াতাম তখন জনগণ মন অধি শুরু হয়েছিল। তারপরে একটু ভালো লাগা শুরু হলো, গান হিসেবে ভালো লাগা শুরু হলো যখন আমার স্কুল বালিগঞ্জ গভর্নমেন্টে আমরা যেতাম। তখন আমাদের আনন্দ লোকে মঙ্গলা লোকে বলে একটা গান ছিল। সেই গানটা আমরা শুনবো তো। হ্যাঁ, ওটা গাইব। হ্যাঁ, আমি তো রবীন্দ্রসঙ্গীত হাতে গোনা, আমি হাতে গোনা 5টা কি 6টা রবীন্দ্রসঙ্গীত জানি, যদি ঠিকঠাক ভাবে বিচার করতে হয়। তার মধ্যে আনন্দ লোকে মঙ্গলা লোকে অবশ্যই আছে। তো রবীন্দ্রনাথ আমার জীবনে সেরকমই ছিল। কিন্তু বড় হয়ে হয়তো আমার খুব রিলেশনশিপের যদি জায়গা থেকে বলা হয়, আমার শ্বশুর মশাই উনি ভীষণ রবীন্দ্র চর্চা করেন, রীতিমতো। উনি সমস্ত কবিতা আবৃত্তি করেন, উনি একদম মুখস্থ ঠোঁটস্থ যাকে বলে। তো ওনার সংস্পর্শে এসে খানিকটা রবীন্দ্রনাথকে নিয়ে একটু ভাবনা চিন্তা শুরু হয়েছে। সেটা আমি কতদূর করতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি। যদি আমার মতো করে রবীন্দ্রনাথকে ভাবা যায় কিছু, সেরকম একটা জায়গায়। এক্স্যাক্টলি। অনুশ্রী? আমার
গান বাজনা শেখা 4 বা তোর 6 কিছু বলার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই। অনুশ্রী রবীন্দ্রনাথ ইনি, হ্যাঁ মানে এটা 1997 সালের গানের খাতা। হ্যাঁ, আমার অনুশ্রীর গান এবং এটা সযত্নে আছে এবং সযত্নে আছে, না গানের খাতা তো মানে মানে 97 এর হ্যাঁ, 97 এর ডায়েরি। একটু আমরাও দেখতে চাই। মানে তার ফলে 97 বোঝাই বলে যাচ্ছে যে কথা। অনুশ্রী অনেক দিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুরকে ক্যারি করে যাচ্ছে নিজের সাথে জীবনে। ক্যারি করে যাচ্ছে। ছোটবেলায় আইরনিক্যালি আমার কি বলতো আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল আর রবীন্দ্রসঙ্গীত একসঙ্গে শিখতাম, কিন্তু আমার ক্লাসিক্যালটা আমি বেশি টিল্টেড ছিলাম, কারণ ছিল বিকজ আমার রবীন্দ্রসঙ্গীতের আমি তখন সুরগুলো আমি আমার একটু মনে হতো একটা ধারা আছে, ছোট ছিলাম তখন, আর তখন আমার তাকে কবি হিসাবে উপলব্ধি করার বয়স হয়নি, 4 বছর বা 5 বছর বয়সে। তো আমি তখন মেলোডিটা আমার ক্যাচ করতো, সেটা আমি ক্লাসিক্যাল থেকে পেতাম, বিকজ অনেক রকম রাগা আছে, অনেক মুড আছে। আস্তে আস্তে বড় হতে হতে আমার কাছে উনি একজন কবি, অসামান্য একজন কবি। অবশ্যই। আমি কবিতা লিখতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, অ্যান্ড আই অলওয়েজ লুকড এট হিম লাইক দ্যাট। আমার কাছে ওনার লেখা এখনো এগিয়ে আছে, এখনো মানুষ ওনার লেখার জন্য আমার মনে হয় তৈরি না অনেক। আমার একটা কবিতার কথা খুব মনে পড়ে, আফ্রিকা বলে একটা কবিতা ছিল, পড়েছিস শুনে? মানে ভীষণ ছোটবেলায় শুনেছিলাম, ওটা বিভৎস একটা কবিতা, মানে এবং মনে হচ্ছে মানে আমরা এখন যে র্যাপ শুনি না, মানে র্যাপ হয় যেটা, মানে র্যাপ রক যেটা হয়ে থাকে, একদম প্রপার একজন ছাত্র উঠে স্টেজের উপর দাঁড়িয়ে একদম সোজা টান হয়ে দাঁড়িয়ে জিনিসটা বলছে এবং বলার মতো মানে রক্ত গরম করে দিচ্ছে। তো মানে রবীন্দ্রনাথের কিছু শব্দ চয়ন, মানে শব্দের যে প্রয়োগ, মানে শব্দের যে খেলা, ওটা সাংঘাতিক আর রকমের। আরেকটা আমার মনে হয় আমার সবচেয়ে যেটা আমার মাথায় রয়ে গেছে যখন আমি বুঝতে শিখি স্কুল থেকেই আমি আমার এই ন্যাশনালিস্টিক দেশের প্রতি ভালোবাসা, এমন জন্য দেশকে দেখতে আমারই খটকা লাগতো। আমার একটা গ্লোবাল ভিলেজ কনসেপ্ট সবসময় ভালো লাগে, যে আমি সেটা রবি ঠাকুরের কাজে পেয়েছিলাম। উনি এটা নিয়ে কথা বলেছেন ব্যাক দেন, ইন্ডিয়ান তখন সিটিজেন থেকে বড় আমি ওয়ার্ল্ড সিটিজেন। যে মানে যে ফ্লিপ সাইড অফ এক্সট্রা পেট্রিয়টিজম, ওনার শব্দ পাগলামিতে পরিণত ওনার হয়। গানেই রয়েছে আকাশ ভরা সূর্য তারা, মানে সেটা বিশ্ব ভরা প্রাণ। তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিশ্ব এটাই আগে। অদ্ভুত, ওখানে মানে শব্দগুলো ওখানে এত বড়, ওনার মাথার ছাপটা এত বড় ছিল, আমি সেখান থেকে আমার পুরো রেসপেক্ট, সেখান থেকে আমার পুরো শ্রদ্ধা। একদম খুব ভালো। ঠিক, এটা ঠিক। আমার অদ্ভুত আর কি রবীন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ। আমাদের ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি ছিল যখন আমি খুব ছোট ছিলাম, এখনও আছে কিন্তু এখন হাড়ি আলাদা, তখন হাড়ি এক ছিল। তো তখন কি হতো, 19 জনের ফ্যামিলি। আমি মাকে দেখতাম বিভিন্ন কাজ করতে, সকাল থেকে ঘুম থেকে উঠে মা হয়তো উনুন সাজাচ্ছে, তখন তো উনুনে রান্না হতো, উনুন সাজাচ্ছে, ভাত চড়ছে সকাল সকাল, বাবা খেয়ে অফিসে যাবে, আরও কাকারা কাজে কর্মে যাবে, এই চলছে। সেই পর্ব শেষ হলো, সেই পর্ব শেষ হতে হতে কাপড় কাচাকাচি পর্ব শুরু হলো, কাপড় কাচাকাচি শেষ হলো, কাপড় মেলার পর্ব শুরু হলো, দুপুরবেলা কোনো মতে খেয়ে দে অফিস স্কুল থেকে এসে আমরা ছুটির দিনে থাকতাম, আর নইলে স্কুল থেকে এসে দেখতাম মা খাবারটা বেড়ে দিই, সন্ধ্যেবেলার রান্নার জন্য আবার প্রিপারেশন, সন্ধ্যের বাতি দেওয়া হচ্ছে, পুজো হচ্ছে, ঘরে খাওয়া দাওয়া চলছে, রাতে খাওয়া দাওয়া। এই মাকে আমি, মায়ের সঙ্গে আমার মুখোমুখি কথা হয়তো রাতে শোবার সময় 1-2 হলো, সবার এক গোল। ঠিক আছে। তো এই পুরো জার্নিটাতে আমি সবসময় মায়ের মুখে রবীন্দ্রসঙ্গীত শুনতাম। মা কাপড় কাচতে কাচতে রবীন্দ্রসঙ্গীত গাইতো, মা রান্না করতে করতে রবীন্দ্রসঙ্গীত গাইতো। এইটা এবার আমি মানে না চেয়েও আমাকে শুনতে হয়েছে কখনো, বডিতে ঢুকে গেছে। ওটা এবারে মায়ের মুখ থেকে শুনে আমার কাছে মানে ওই মুহূর্তগুলোই হচ্ছে আমার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক। একদম ওইটাই যেটা আমি পেয়েছি ওই সময়, সেটাকেই আমি ক্যারি করে নিই। এখনো আমার যখন কোনো গান, অজানা কোনো গান আমি তুলতে যাই, আমি চেষ্টা করি যে মাকে জিজ্ঞেস করা, যে মা তোমার তোলা আছে গানটা? মা যে বলে হ্যাঁ তোলা আছে, তো জানিস না গানটা, এই দেখ এরকম। এবার সেই গানটা মাকে ঢুকিয়ে দিলাম, মানে মা সেই সন্ধ্যেটা বা সেই রাতটা বা তারপরের দিনটাও সেটা গুনগুন করবে, আমার গানটা তোলা হয়ে যায়। এটা একটা অদ্ভুত ব্যাপার। না আমার বাড়িতেও সেটা, হ্যাঁ আমার বাড়িতেও তাই। আমিও ছোটবেলা আমার কাছে একদমই এভাবে এসছে, খুব সহজ ভাবে এসেছে রবীন্দ্রনাথ। আমার কাছেও তাই, এরকম ভাবেই এসছে। সেই জন্য আমি কিছু রবীন্দ্রনাথ নিয়ে ভাবিনি। একটা সময় খুব কিছু লোকেদের অত্যাচারে আর কি আমরা জর্জরিত ছিলাম যখন, এখন তো সেই অত্যাচারে কেটে গেছে আর কি, নেই আর, উপরে সেই বাঁধনটা নেই। যখন ছিল, যতদিন ছিল আর কি, তখন মানে অকথ্য অত্যাচারও আমরা সহ্য করেছি আর কি। তো সেই সময় খুব ইচ্ছে ছিল যে কি ব্যাপার, মানে রবীন্দ্রসঙ্গীত মানে এরকম কেন করছে লোকগুলো, আমি তো গাইছি একটা গান আমার মতো করে, একটা গান তো তাহলে আমি 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 রবীন্দ্রনাথকে ছোট না করেই বলছি, নজরুল ইসলাম থেকে শুরু করে আর ডি বর্মন
আমরা তো গান নিজেদের মতো করে গাই তাদের গান, কভার কোনো সবার অসুবিধা হয় না। আই থিঙ্ক তিমিদা যেটা বললো ওয়ার্ডটা আমার মতো করে, একদমই দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়। আসছি ওটাই, দু একটা গান বাজনা হয়ে যায়, তারপরে তো আরো আরো কথাবার্তা গল্প আছে। হবে, একটু গান বাজনা আছে। কৌশিক কি আনন্দ লোকে। হ্যাঁ অবশ্যই, তুমি যখন ওটা বললে জগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত সুন্দর। তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান করিছে স্নান অক্ষয় কিননে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত সুন্দর। বহে জীবন রজনী দিন চির নূতন ধারা বহে জীবন
জীবন রজনী দিন চির নূতন ধারা করুণা তব অবিশ্রাম জন্মে মরণে সত সুন্দর क्या बात है, क्या बात है। অনেকদিন পর শুনলাম, অনেকদিন পর Nostalgia না? শুনলাম। একদম সত্যি। স্কুলের সেই রোজের গান। আমরা কি আরেকজন রকস্টারের থেকে একটা রবীন্দ্রসঙ্গীত শুনে নি? একদম একদম শোনো। আমি একটা গান শুনে শোনাবি আমাকে? তুই এটা খুব ভালো গাস, মানে এটা আমার শোনা, আমি একদিন শুনেছিলাম। মেঘ বলেছে, শোনাবি? মেঘ বলেছে যাবো যাবো, অনেকদিন আগে গাইতাম। ঠিক আছে চলো, মানে এইটার তো আমাদের চোতা করা নেই মনে হয়। ইমপ্রম্পটু হবে কি? হ্যাঁ, ইম্প্রম্পটু একদম। চলো হই যাক, এটা শুনে কোন স্কেলে, কোন স্কেলে গাইছিস সেটা? সিতে করি চলো। সিতে করবি? যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো দুঃখ বলে রইনু চুপে, কাহার পায়ে চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, কাহার পায়ে চিহ্ন রূপে। আমি বলে মিলাইয়ামি আর কিছু না চাই। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো।
মিলেছে যার সাগর বলে ফুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাবো যাবো অসাধারণ। দারুণ দারুণ ট্রিপ ট্রিপ একদম। হ্যাঁ কৌশিকদা তুমি ঠিকই বলেছিলে এই গানটা ভীষণই ভালো গায়, ভীষণ ভালো। খুব ভালো এবং ওর গলার মধ্যে সেই গ্রেনটা রয়েছে, অদ্ভুত একটা গ্রেন রয়েছে। না আমার একটা জিনিস মনে হয় যে মানে সৌম্য যে গানটা বললো মানে এটা তো মানুষের গল্প একদম। হ্যাঁ, মানে এটার তো কোনো দেশ জাতি বর্ণ কিছু বিভেদ থাকতে পারে না মানে রবীন্দ্রনাথ হ্যাঁ পুরোটাই মানে খুব চিরন্তন এবং বিশ্বব্যাপী। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ কিন্তু বিশ্বব্যাপী মানে বিশ্বকবি, তো এই কারণেই বোধহয় বলা হয় বিশ্বকবি। বিশ্বকবি এই কারণেই তো বলা হয়। না আমরা অ্যানির থেকে একটা গান শুনবো, তুই কোন গানটা করবি? চলো আমার একটা ফেভারিট সং, ইটস কাইন্ড অফ মাই পেটেন্ট সং, ঠিক আছে? দাঁড়িয়ে আছো, ছোটবেলা থেকে গানটা খুব করছি। গানের উপরে কোন স্কেলে করবি? আচ্ছা এতে করি, এতে করি, ওর গলাতে এতেই এ যাবে। তুমি একবার অবশ্যই গানটা একটু ওকে একবার দুকলি গা, তোর পারলে জানিস গানটা। জিন্দাবাদটা পড়ো একবার। There's a place in your heart, and I know that it is love. Now this place is much brighter than tomorrow. And if you really try, you'll find there's no need to cry. In this place, you'll find there's no heart, no sorrow. অবনাশ, দারুণ দারুণ দারুণ। What a connection. তাহলে এইভাবে কিছু করা যায়। হ্যাঁ এইভাবে আমরা এই গানটা এই গানটা শোনা যায় একটু শুনে দাঁড়িয়ে আছোটাই মনে হচ্ছে, একটু লেটস ট্রাই, সেটাই করি। মনে হচ্ছে ভালো মজা হয়ে যাবে গানটায়। সাউন্ডি। চলো শুরু করা যাক।
তাই আমাদের এক্সপেরিমেন্টটা তাহলে সফল হলো। একদম বোঝা গেল যে রবীন্দ্রনাথ বিশ্বজনীন। থ্যাঙ্কস টু ক্যাকটাস, থ্যাঙ্কস টু ক্যাকটাস, থ্যাঙ্কস টু এমজে। এমজে, অফকোর্স এমজে। না কিন্তু গানের হুক লাইন্স কিন্তু মনে রেখে যান, হুক লাইন এমন একটা জিনিস, আমরা তাই বলতাম যে ব্যান্ডই বাজাক না কেন, ব্যান্ডের এমন কৃতিত্ব, স্মোক অন দ্য ওয়াটার রিফটা বাজলে সবাই এমনি করে ওঠে। এই ধরনের, হ্যাঁ একদম, মানে আচ্ছা আমি কি তাহলে অনুশ্রী জিন্দাবাদ গাইয়ে তোকে ছেড়ে দেবো না? তোর একটা হ্যাঁ একদম। আর আমি একটু থ্যাংক ইউ বলতে চাইবো সবাইকে, কারণ আমার তো অত রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয় না। হ্যাঁ মানে আমরা বেশি ওয়ার্ল্ড মিউজিক নিয়ে কাজ করি, অনেকদিন পর কিন্তু খুব ভালো লাগছে। আর শুধু এই জন্য না যে রবীন্দ্রনাথের গান গাইতে পারছি, কিন্তু সব বন্ধুদের সঙ্গে বসে সবাই মিলে আড্ডাটার জন্য। সেটা সেজন্য রবি গানের আসর আর কি এটা। এই ফাঁকে আমিও স্পেশাল থ্যাঙ্কস দিয়ে দিই আমার অল দ্য সিনিয়র্স এন্ড সিনিয়র্স বেস্ট মিউজিশিয়ান আমার কাছে। অফকোর্স মিউজিশিয়ান তো তোমরা সিনিয়র, একটা শাড়ি পরে তুই তোকে অনেক বড় বড় লাগে, সেটাই। তাহলে তো সিনিয়র বলছিস। আজকে মনে ছিল আমি অ্যাঙ্করিংটা করলে ভালো, তো আমার সঙ্গে যাচ্ছিল না। এবং দ্বৈত অ্যাঙ্কারিং করলে ভালো হতো। করেছে সকাল থেকে। জোকস আবার আমরা অনুশ্রী অফ রেকর্ডও খেপালি, অন রেকর্ডও ছাড়লি না। কোনো দিক দিয়ে ছাড়বে না। Anyway, আমি পূজা পর্যায়ের একটা গান গাইবো, তোমারও প্রেমে। বাহ, দারুণ দারুণ। আমার খুব কোন পছন্দের স্কেলে, গান। কোন স্কেলে করি? এতে হ্যাঁ
ভালো একটা গান গাইলি, মানে ঘোর লেগে গেল। আমাদের পরীক্ষার সময় যখন পরীক্ষা তো না, 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার, তো একবার তোর আমাদের অল্টারনেট হতো, ধর ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীতের অনেকে না খুব ইজি গানটা নিত, ইজি মানে টেকনিক্যালি ইজি বলছি, মানে সহজ তাল, এই তাদের 40 মিনিট পরীক্ষা চলতো। আমি কি করতাম, নিবিড় ঘন আধারে এটা ধর নবমাত্রা, এমন একটা শক্ত নিতে আমার ঠিক 20 মিনিট চলতো, মানে বেশি কিছু যাতে প্রশ্ন হয় না, একটা গানে খুব ভালো গান। এই গানটা তার মধ্যে একটা। সবার কাছে একটা কোশ্চেন রাখতে চাই যেটা আমাকে খুব হন্ট করে, সেটা হচ্ছে যে মানে সবার কি ইন্টারপ্রিটেশন, মানে রবীন্দ্রনাথ ঠাকুর যদি 1982 সালে জন্মাতেন, সে তো কি হতেন? আজকে তাহলে উনি আজকে ব্যান্ড মিউজিক করতেন। আজকে শোতে আসতেন, অবশ্যই আসতেন। মানে আমি আমার তো এটা মনে হয়। মেবি উনি অ্যাঙ্কারিং করতেন করতেন। এবং নতুন যাদের সঙ্গে আছে মানে তাদেরকে উনি পথ দেখাতেন। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে যেরকম ভাবে আলোচনা হয় রবীন্দ্রনাথকে নিয়ে, যে রবীন্দ্রনাথ কিছু 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 লোকের বাবা তুল্য হয়ে গেছেন এবং বাবা হয়ে গেছেন আর কি, তো সেই জন্য তারা মনে করেন যে রবীন্দ্রসঙ্গীত তাদের সম্পত্তি। মানে তারা বাবা হয়েছে না, তারা সন্তান তুল্য হয়ে গেছে, মানে নিজেরা সন্তান তুল্য, মানে রবীন্দ্রনাথ তাদের বাবা হয়েছে। রবীন্দ্রনাথ actually সবার বাবা, মানে actually সবার বাবা। আমি ওই যে বললাম না, আমাকে একসময় এরকম ঘৃণ্য একটা অকথ্য অপমান সহ্য করতে হয়েছিল, তো তারপরে আমি রবীন্দ্রনাথ নিয়ে একটু পড়াশোনা শুরু করি। রবীন্দ্র সঙ্গীত বাদ দিয়ে, রবীন্দ্র সাহিত্য বাদ দিয়ে, সেগুলো তো অবশ্যই পড়তে হয়, পড়েছি, এখনো পড়ে চলেছি। রবীন্দ্র হ্যাঁ সব এইগুলোর বাদ দিয়ে উনি ওনার চিন্তাধারা মানে কি কি ছিল, কি কি বিষয় কি কি চিন্তা করতেন, সায়েন্স নিয়ে বা আর্ট নিয়ে বা অন্য দেশের ইকোনমিক্স নিয়ে ওনার কি ধারণা ছিল, সেইগুলো নিয়ে আমার একটু ইন্টারেস্ট হলো, পড়াশোনা করি। উনি কি ভাবতেন অ্যাকচুয়ালি, এত লোকে তো এত কথা বলছে, মানে কে ওনাকে দেখিনি আমি তোমাকে একটা অকথ্য গালি দিয়ে দিচ্ছি তার। এবং গান নিয়েও এবং এটা আমি তোর থেকে শুনেছি, তোর কাছে বেশ কিছু আমি লুকিয়ে রাখা আছে। সঙ্গীত চিন্তা বলে একটি বইতে এইগুলো পাওয়া যাবে আর কি, বিশ্বভারতীর কাছে এসব আছে আর কি, স্টক সবই। কেউ যদি রবীন্দ্রনাথের পুরো অখণ্ড যেটা নেওয়া যায় আর কি, পুরো কালেকশনটা সেখানে রয়েছে। আমি মোবাইলে নিয়ে ঘুরি সবসময়, মানে রবীন্দ্রনাথ নিজের গান সম্পর্কে বা গান সম্পর্কে, এই যে আমি তার স্বরলিপি নিয়ে আমরা গাইছি, ভেঙে দিচ্ছি, এ করে দিচ্ছি, বা এক্সপ্রেশন অ্যাড হচ্ছে, এভাবে গাওয়া যাবে না, মুখে সুপারি গুঁজে গাইতে হবে, এই যে ব্যাপারগুলো। তো এইগুলো সম্পর্কে উনি নিজে কি বলছেন, দিলীপ কুমার রায়ের সাথে আলোচনায় 1938 সালের 28শে মার্চ কবি বলছেন, গানের গতি অনেকখানি তরল, কাজেই তাতে গায়ককে খানিকটা স্বাধীনতা তো দিতেই হবে, না দিয়ে গতি কি ঠেকাবো কি করে। তাই আদর্শের দিক দিয়েও আমি বলি নে যে আমি যা ভেবে অমুক সুর দিয়েছি, তোমাকে গাইবার সময় সেইভাবে ভাবিত হইতে হবে। তা যে একেবারেই হতে পারে না, কারণ গলা তো তোমার এবং তোমার গলায় তো তুমি গোচর হবেই, তাই এক্সপ্রেশনের ভেদ থাকবেই, যাকে তুমি বলছো ইন্টারপ্রিটেশনের স্বাধীনতা। বলছিলে যে বিলেতের গায়ক বাদকদেরও এই স্বাধীনতা মঞ্জুর হতে বাধ্যরা এগিয়ে আছে অনেক আমাদের, মঞ্জুর হতে বাধ্য। শাহানার মুখে যখন আমি আমার গান শুনতাম, তখন কি আমি শুধু আপনাকেই শুনতাম না, তো শাহানাকেও শুনতাম। বলতে হতো আমার গান শাহানা গাইছে। তোমার ঢঙের সম্পর্কে আমার বক্তব্য এই যে তোমার একটা নিজস্ব ঢং গড়ে উঠেছে, এটা তো খুবই বাঞ্ছনীয়। তাই তোমার স্বকীয় ঢঙে তুমি হে ক্ষণিকের অতিথি গাইলে যেভাবে, আমার সুরের গঠনভঙ্গি রেখে এক্সপ্রেশনের যে স্বাধীনতা তুমি নিলে, তাতে আমি সত্যি খুশি হয়েছি। আমি একথা স্বীকার করি যে সুরকারের সুর বজায় রেখেও এক্সপ্রেশনে কম বেশি স্বাধীনতা চাইবার এখতিয়ার গায়কের আছে, কেবল প্রতিভা অনুসারে কম বেশির মধ্যে তফাৎ আছে, এ কথাটি ভুলো না। প্রতিভাবানকে যে স্বাধীনতা দেব অকুণ্ঠে, গড়পড়তা গায়ক ততখানি স্বাধীনতা চাইলে না করতেই হবে। এইটা এটা এটা হচ্ছে একদম মানে এটা 1900 মানে তখন উনি বলে 38-এ উনি এটা ভাবছেন। আরেকটা ছোট্ট আছে যেটা মানে উনি একদম শেষের দিকে যেটা বাকিরা বলে থাকেন যে আমরা যারা এখনকার দিনে যারা গাইছি বা তখনকার দিনে দেবব্রত বিশ্বাসকে অনেক মানে অপমান অত্যাচার সহ্য করতে হয়েছে। এখনকার সময় কিছুদিন আগে সরকারকেও সেটা সহ্য করতে হয়েছে, কিন্তু সেই রবীন্দ্রনাথ যখন বেঁচে ছিলেন বা এই যে সময়কার কথা বলা হচ্ছে, সে সময় বিশ্বভারতী অনুমোদন ছাড়া কোনো কিছুই রিলিজ হতো না, কোথাও রেডিওতে হোক বা কোথাও হোক সেটা হতো না। তো সেই সময় হ্যাঁ, এবার তাদের সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলছেন সেটা একবার শুনে নেওয়া যাক। গায়কের উপর এখানে জানকীনাথ বসুকে 1938 সালের 20শে ডিসেম্বর কবি একখানি চিঠিতে লিখেছেন, আমার গান তার ইচ্ছা মতো ভঙ্গি দিয়ে গেয়ে থাকেন, তাতে এর আগে কিছুটা লেখা ছিল, আমার গান তার ইচ্ছা মতো ভঙ্গি দিয়ে গেয়ে থাকেন,
তাতে তাদের স্বরূপ নষ্ট হয় সন্দেহ নেই। গায়কের কণ্ঠের উপর রচয়িতার জোর খাটে না, সুতরাং ধৈর্য ধরা ছাড়া আর অন্য কোনো পথ নাই। আজকালকার অনেক রেডিও গায়কও অহংকার করে বলে থাকেন যে তারা আমার গানের উন্নতি করে থাকেন। মনে মনে বলি, পরের উন্নতি সাধনের প্রতিভার অপব্যয় না করে নিজের গানের রচনায় মন দিলেই তারা ধন্য হতে পারেন। সংসারে যদি উপদ্রব করতেই হয়, তবে হিটলার প্রভৃতির ন্যায় নিজের নামেই নিজের জোর করা ভালো। মানে এইটা হচ্ছে ওনার বেসিক চিন্তা ভাবনা। আর উনি যেটা বলছেন আর কি, যে আজ বাংলাদেশের গানে একটা খেলো ভাব এসে পড়েছে। আজ বলতে কি, আমাদের নিশ্চয়ই বলেননি, ঠিক আছে? আজ বাংলাদেশের গানে একটা খেলো ভাব এসে পড়েছে, কারণ গান নিয়ে দোকানদারি প্রবল হয়ে উঠেছে। আমি তো ভীত হয়ে পড়েছি। একদম দোকানদারি। দোকানের মাপেতে দর অনুসারে বাঁকাচোরা করে তার রস চেপে চুপে চলছে আমার গান আপন মনের গান, তাতে আনন্দ পাই, শুনলে আনন্দ হয়। গান হবে যাতে আশেপাশে যারা থাকে তারা খুশি হয়, আত্মীয় স্বজন যারা অফিস থেকে আসছে দূর থেকে শুনতে পেলেও তাদের জন্য যেন ভালো হয়। ঘরে মাঝে মধ্যে ঝগড়া তো হবেই, গান ঘরের মাধুরী পাওয়ার জন্য, বাইরের মধ্যে হাততালি পাওয়ার জন্য নয়। ওস্তাদ যারা তাদের জন্য ভাবনা নেই, ভাবনা হচ্ছে যারা গানকে সাদাসিধে রূপে মনের আনন্দের জন্য পেতে চায় তাদের জন্য। যেমন তোমাদের টি পার্টি যাকে বলে, সেখানে যারা মেজাজি সাহেবের লোক, তাদের কি গান ভালো লাগবে? এখানে রবীন্দ্রনাথের হালকা গান সহজ সুর হতে তাদের ভালো লাগবে। তাই বলি, আমার গান যদি শিখতে চাও, নিরালায়, স্বগত, নাওয়ার ঘরে কিংবা এমনি সব জায়গায় গলা ছেড়ে গাবে। স্বগত মানে একা, অবশ্যই। মানে আমি আরো অনেকটা আছে, মানে আমি চাই না পড়তে, সেটাই লিখে গেছে, আর কিছু বলার নেই। ছোটবেলায় আমি যখন রবীন্দ্রনাথের গান শুনতাম, তখন আমার মনে হতো যে এই লোকটি অত্যন্ত ন্যাকা। মানে এটা প্রেজেন্টেশন আমাদের চাই করা হয়েছিল ওনাকে, টাইপের খুব ন্যাকা, সবকিছুই যেন সব তুমি আমি। আমাদের সিলেবাসে ছিল না ওটা, কিন্তু বাংলার মানে বইতে ছিল আর কি, পাঠ্যক্রমে ছিল, কিন্তু সিলেবাসে ওটা ছিল না। একটা গদ্যটার নাম হচ্ছে লোকহিত। সেখানে বলছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেটা তো আমরা পড়াশোনা করি না, আমরা একটা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা নিয়ে চলছি, এখনো চলছি। উনি হয়তো 100 বছর আগে লিখে গেছেন। এবং আমাদের মানে যে শিক্ষাটা আমরা পাই, সেই শিক্ষার সঙ্গে আমাদের বাস্তব জীবনের যেহেতু কোনো রকম সামঞ্জস্য নেই, সেই জন্য শিক্ষাটা ভাড়ার ঘরে চলতে থাকে। আর বাস্তবের শিক্ষা সম্পূর্ণ অন্যরকম হয়, মানে আমাদের সার্ভাইভাল পলিসি যেটা হয় সেটা সম্পূর্ণ অন্যরকম হয়। এবং আমরা যে শিক্ষা ব্যবস্থা যেটা আমরা ইউজ করে আমরা চাকরি পাই বা আমরা টাকা পয়সা পাই, সেটা সম্পূর্ণভাবে ভাড়ার ঘরে চলতে থাকে। এবং যে শিক্ষা ব্যবস্থাটা আমাদের লাইফে কোনো রকম ভাবে কাজে আসে। এবং উনি লিখেছেন যে রেখেছো বাঙালি করে মানুষ করো, ওটা পরিষ্কার লিখে গেছে। বাঙালি যদি নিজে থেকে ব্যবসা করতে রাজি না হয়, শুধু চাকরি করবো করে, তাহলে আজ থেকে 50 বছর পরে বাংলায় বাঙালিরা থাকবে না। এই ডিসকাশনটা সত্যি কোনো এন্ড নেই। আমরা একটা গান, আমরা একটা গানে চলে যাচ্ছি। আমি একটা গাই, আমি ওই রামপ্রসাদ ছিল ওই গানটা গাইবো, ওই আমি শুধু রইনু বাকি। আমার বলেছিল যারা
দেখি মা শুধাই তোরে আমার কিছু রাখলি রে, বল দেখি মা শুধাই তোরে আমার কিছু রাখলি রে, আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণেতে বেঁচে থাকি, আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণেতে বেঁচে থাকি, আমি শুধু রইলু বাকি, আমি শুধু রইলু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি, আমি শুধু রইলু বাকি, আমি শুধু রইলু বাকি। অসাধারণ অসাধারণ অসাধারণ, খুব ভালো গাইলি। কি বলবো, আচ্ছা আমরা কিছু আরো কয়েকটা কিছু গান একটু হয়ে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ গান হয়ে যাক। মানে কথাবার্তা ফাঁকে কথাবার্তা তো আসবোই। অনেকক্ষণ থেকে আমরা কুনালদাকেও তো মানে পাকড়াও করতে পারি। হ্যাঁ আমরা কিন্তু অনেক অসম্ভব, সকাল আমি থেকে আমরা এটা লিরিক প্ল্যান মনে করেছি। রাখতে তুই জানিস আমি স্টেজে ভুলভাল হলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ও ঠিক আছে, আজকে না ক্ষমা করে দেবেন, একদিন ভুল আমরা করতে মেনে পারে নিলাম। আজকে বলেছে। প্লিজ সবাই মিলে গান গাইছি এবার একটা one for the team। ভুল হলে কোনো চাপ নেই, আমাদের কবিগুলো কিছু মনে করবেন না, মন খুলে। অনেকেই ভালোবেসে। অনেকেই Impromptu বকা দিতে হয়ে যায়। পারে। আমরা বলছি ভুল আমি ভুলে যাই, আমরা কিন্তু জানি আমি যে ও অনেকদিন গায়নি এই গান বা রবীন্দ্রসঙ্গীত, তো আজকে গাইছে। আমরা রেসপন্সিবল অনেক সেফ সাইডে আছে। ঠিক আছে, তোদের জন্য আমি গাইছি, কিন্তু প্লিজ আমি কিছু লিরিক গান ভুলে যাই, এটা ভালোবেসে আমার গান ভালোবেসে গাই। গাইবি বল। হ্যাঁ, মনে করবেন না। কি গাইবি বল? মজা। যদি জানতেন। কোন স্কেলে গাইবি? ও বি। এইটাতে আমার একটা পার্ট আছে। আচ্ছা ও চলো। কৌশিকদা, চলো। চলো। যদি জানতেন আমার কিসের ব্যথা, তোমার জানাতাম। যদি জানতেন কে যে আমায় কাঁদায়, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম। যদি জানতেন আমার কিসের ব্যথা, তোমার জানাতাম। যদি জানতেন। কোথায় যে হাত বাড়াই নিতে,
হয়ে গেছে। আসলে কৌশিকদা এত ফ্র্যাকশন নিচ্ছে না, আমি এমনিতেই করে এই কোচিং তুমি একটা গাও না। মানে রবীন্দ্রনাথের ফোক আমি জানি, তোমাকে তো চিনি ফোক। ফোক 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 চল। ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি গান মনে নাই লাগলে আজি ওরে রে ওরে ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি গান মনে ভাই লাগলে আজি তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, ভুলে গেল সব লড়াদড়ি। এবার তোর মহড়া গানে বানে শেষে জয় মা তোরে আশা করি। এবার তোর মহড়া গানে বানে শেষে জয় মা বলে আশা করি। মাঝি তো নাম জানি না, ও মাঝি তো নাম জানি না। ও ভাই তোর লিনে কেউ বেড়াকে হাতে নাই রে করা ও ভাই তোর লিনে কেউ বেড়াকে না হাতে নাই রে করা হাটে বাধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে আরে ঘাটে বাধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে ওরে দে খুলে দে পাল তুলে দে দে খুলে দে পাল তুলে দে যা হয় হবে বাজি মকি এবার তোরা গানে বানে শেষে জয় মা বলে আশা করি। ওরে রে ওরে ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণ মনে ভয় লাগলে আজি তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, ভুলে গেলে সব লড়াদড়ি। সবাই একসাথে গাই। এবার তোর মহড়া গানে বানে শেষে জয় মা বলে ভাষা করি। এবার তোর মহড়া গানে বানে শেষে জয়
সবাই গলা মেলাচ্ছে, আরো জোরে, ওদিকে শুনতে পাচ্ছি না। সন্ধ্যে আসছে, বাড়ি যাওয়ার পালা। হ্যাঁ, তিমিরকে আমি রিকোয়েস্ট করবো একটা গান, ওটা আমার খুব পছন্দের। তুই ফড়িং ছবিতে গেছিলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা আমার আমারও খুব, প্রচন্ড মানে প্রিয়। খুবই আমারও ওটা খুব একটা এটা তুমি গর্বের শুনেছো? জায়গা। আমি শুনেছি। প্রবুদ্ধ নিদার ব্যানার্জি গলা। এটার পুরো অ্যারেঞ্জমেন্টে ছিলেন। rendition দিয়েছে। এই গানটা প্লিজ একবার খুব এক্সপিরিয়েন্স। হয়ে যাক হয়ে যাক। হ্যাঁ, চলো। প্রভুদাকে ডেডিকেট করতে। হ্যাঁ, এই গানটা প্রবুদ্ধতাকে ডেডিকেট করছি আমি, কারণ উনি না থাকলে হয়তো গানটা গাওয়া হতো না আমার। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে। আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো। আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো। আজ যেমন করে। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বনকে কাঁদায়। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে, তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদা গো। আজ যেমন করে গাইছে আকাশ,
যেমন করে। একটা ঘোরে চলে গেছিলাম কিন্তু আবেশ। অসাধারণ নিজের গলার ওর অদ্ভুত একটা অদ্ভুত। হাস্কি। সেই মিউজিক স্ট্রিট থেকে 10 साल हो गए हम लोग का সেই 2005 ওদের 2006 শেষ পর্যায়ে আজকের আড্ডার মানে এই আসরের অ্যাকচুয়ালি রবি গানের আসর এটা, তো সেই রবি গানের আসরের শেষ পর্যায়ে চলে এসেছি। একটা গান আমি রিকোয়েস্ট করছি সবাইকে একসাথে যদি আমরা গাইতে পারি, সেটা হলে একদম ভালো। সেটা দিয়ে এন্ড করবো আমরা সবাই সেই মিলে। সং একটা ইজি সং, মানে যে সবাই জানে এরকম নট ইজি। সেটা হচ্ছে আমরা তো অনেকদিন ধরে প্রায় 10-12 বছর ধরেই স্ট্রাগল করছি এই লাইনে, এখনো কিছু করে উঠতে পারিনি, মানে যেটা করতে চাই এখনো করতে পারিনি। বাট এই যে পুরোনো দিনে মানে এই যে 2005 থেকে আমি, কৌশিক, তিমির, আমি একটু পরে এসেছি, ওরা অনেক আগে এসছে, এই যে লড়ে যাচ্ছি ডে বাই ডে নিজেদের সঙ্গে, সেই দিনগুলোর কথা মনে করে আজকে এই লাস্ট গানটা লেখা। পুরানো স্মৃতির কথা ভুলবি কি রে ভাই, একদম একদম আমরা ওটা ভুলবো না, ওটা আমাদের একদম কোথায় গিয়ে তাছাড়া স্কুল কলেজ জীবনটাও একদম। নাটক করে। পারফেক্ট সং ফর দিস এন্ডিং, মানে আমার সাথে মনে হচ্ছে একদম চলো 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 চলো। চ্যানেলেরও করে। সবাই মিলে ভোরে